টাকা লুটপাট করে বিদেশে পাচার করে দেশের অর্থনীতিকে প্রচণ্ড রকম চাপে ফেলে দিয়ে গেছে পতিত স্বৈরাচার, এমন মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বিএনপি নির্বাচনের আগে যে প্রতিশ্রুতি দিয়েছিল তা একে একে বাস্তবায়ন করছে তার সরকার। কুমিল্লাকে বিভাগ করার প্রতিশ্রুতিও দেন তিনি। একই সঙ্গে চাঁদপুরে কৃষি বিশ্ববিদ্যালয় করার ঘোষণাও দেন তারেক রহমান। কুমিল্লার বরুড়ার লক্ষ্মীপুর বাজার মাঠে পথসভায় এসব কথা বলেন প্রধানমন্ত্রী। মাইদুর রহমান রুবেল জানাচ্ছেন বিস্তারিত। কুমিল্লার বরুড়ায় লক্ষ্মীপুর বাজার মাঠে পথসভায় বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী তারেক রহমান। জনস্রোত জনসভায় রূপ নেয় পথসভার। দায়িত্ব গ্রহণের পর বিএনপি যে পর্যায়ক্রমে প্রতিশ্রুতি বাস্তবায়ন শুরু করেছে সেই কথা তুলে ধরেন প্রধানমন্ত্রী। দেশের মানুষকে বলেছিলাম খাল খনন করব, আপনারাই বললেন কাজ শুরু করেছি। দেশের মানুষকে আমরা বলেছিলাম আমরা মা বোনদের হাতে ফ্যামিলি কার্ড পৌঁছে দেব, সেটাও তো শুরু হয়েছে নাকি? আচ্ছা, দেশের মানুষকে আমরা বলেছিলাম আমরা কৃষক ভাইদের হাতে কৃষক কার্ড দিব, সেই কাজ শুরু হয়েছে? এখনো পুরোপুরি শুরু হয়নি, অল্প করে শুরু করতে হয় প্রথমে, কিন্তু শুরু তো হয়েছে নাকি? আচ্ছা, তারপরে দেশের মানুষকে বলেছিলাম যে ইমাম সাহেব সহ যারা আছে তাদেরকে আমরা সম্মানের ব্যবস্থা করবো, শুরু হয়েছে? দেখেন আপনারাই বললেন সব হয়েছে। এরকম আরো কিছু কথা বলছিলাম। প্রধানমন্ত্রী বলেন, লুটপাটের মাধ্যমে বিদেশে টাকা পাচার করে দেশের অর্থনীতিকে প্রচন্ড চাপে ফেলে দিয়ে গেছেন পতিত স্বৈরাচার। যেই জনগণ দেশের মালিক, সেই জনগণের আস্থা এবং বিশ্বাস বিএনপির আছে। বহু মানুষের রক্তের বিনিময়ে বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছে, তাই সবাই মিলে দেশকে পুনর্গঠন করতে হবে বলেও জানান সরকার প্রধান। বিরাট স্বৈরাচারের কবলে পড়েছিল এই দেশ, এই দেশের মানুষ। সেই স্বৈরাচার থেকে, কবল থেকে এই দেশকে, দেশের মানুষ মুক্ত করেছে যেভাবে ঠিক 1971 সালে হানাদার বাহিনীর হাত থেকে বাংলাদেশের মানুষ স্বাধীনতাকে ছিনিয়ে নিয়ে এসেছিল। প্রিয় ভাই বোনেরা, দেশ শুধু স্বাধীন করলে হবে না, দেশ যদি স্বাধীন করে, দেশকে যদি স্বৈরাচার মুক্ত করে, পরবর্তী কাজ হচ্ছে দেশকে পুনর্গঠন করা। কুমিল্লাবাসীর মতের গুরুত্ব দিয়ে কুমিল্লাকে বিভাগ করারও প্রতিশ্রুতি দেন প্রধানমন্ত্রী। এছাড়া চাঁদপুরে কৃষি বিশ্ববিদ্যালয় করারও প্রতিশ্রুতি দেন প্রধানমন্ত্রী। নির্বাচনের আগে যেসব প্রতিশ্রুতি দিয়েছিল বিএনপি, ক্ষমতা গ্রহণের প্রথম 3 মাসে খাল খনন, কৃষি কার্ড, ফ্যামিলি কার্ড সহ বেশ কিছু গুরুত্বপূর্ণ কাজের শুভ সূচনা করেছে দলটির প্রধান তারেক রহমান। সরকার প্রধান হিসেবে তারেক রহমান বলছেন, শুধু কেন্দ্র নয়, তৃণমূলের উন্নয়নও এমন প্রতিশ্রুতিতে আশায় বুক বেঁধেছে এই অঞ্চলের মানুষ। মাইদুর রহমান রুবেল, RTV, বরুড়া, কুমিল্লা। দর্শক, এই মুহূর্তে চাঁদপুরে বিশ্ব খাল পুনঃখনন স্থলে বক্তব্য রাখছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আমরা সরাসরি যুক্ত হচ্ছি সেখানে। তারা আরো বেশি বৈদেশিক মুদ্রা দেশের মানুষের জন্য পাঠাতে পারবে। ভাই বোনেরা, আজকে এই যে আমরা বিশ্ব খাল পুনর্খনন করছি, এখানে তো এই খালটি আগে ছিল না। এখানে মুরব্বী যারা আছে তারা জানেন, এই খালটি প্রায় 47 বছর আগে এই খালটি এখানে ছিল। অথচ এই খালটিকে গত 1 যুগেরও বেশি সময় ধরে পুনর্খনন করা হয় নাই। এই খালে যদি পানি আসে, এই খাল যদি পুনর্খনন হয়, এই খালে পানি যখন আসবে কারা উপকৃত হবে? এলাকার মানুষ উপকৃত হবে, এই এলাকার কৃষকরা উপকৃত হবে, এলাকার মা বোনেরা উপকৃত হবে। তাদের পানি আনার জন্য দূরে যেতে হবে না। ভাই বোনেরা, আপনারা জানেন এরপরে আরেকটি কর্মসূচি আছে আমার সদরে। সেই কর্মসূচি হলো ফ্যামিলি কার্ড আমরা দিব মায়েদের হাতে, আমাদের বোনেদের হাতে আমরা ফ্যামিলি কার্ড তুলে দিতে চাই। কেন এই ফ্যামিলি কার্ড তুলে দিতে চাই? আমরা একদিকে যেরকম আমাদের তরুণ ভাইদেরকে, তরুণ বোনদেরকে শিক্ষার ব্যবস্থা করে দিতে চাই, তাদেরকে টেকনিক্যাল কলেজের মাধ্যমে দক্ষ হিসাবে গড়ে তুলতে চাই, একই সাথে আমরা আমাদের মায়েদেরকে, আমাদের বোনদেরকে, যারা সংসার চালায় তাদেরকে আমরা স্বাবলম্বী করে গড়ে তুলতে চাই অর্থনৈতিক ভাবে। এবং সেই জন্যই আমরা বলেছি 12 তারিখের নির্বাচনের আগে যে বিএনপিকে যদি এই দেশের মানুষ নির্বাচিত করে, তাহলে আমরা ঘরে প্রত্যেকটি পরিবারের কাছে পর্যায়ক্রমিকভাবে ধীরে ধীরে আমরা ফ্যামিলি কার্ড পৌঁছে দিব। মনে আছে আপনাদের? সেই কাজ আমরা শুরু করেছি। তো ভাই বোনেরা, আজকে যে খাল, বিশ্ব খালে যে পুনর্খনন কাজ শুরু আমরা নির্বাচনের আগে বলেছিলাম আপনাদের
বলেছিলাম সেই প্রতিশ্রুতি আমরা বাস্তবায়নের কাজ শুরু করলাম। প্রিয় ভাই বোনেরা, আপনাদের কারা কারা কৃষক কার্ডের কথা শুনেছেন? হাত তোলেন তো। কৃষক কার্ডের কথা বাবারে সব উপরের মানুষরা শুনেছেন আপনারা কৃষক কার্ডের কথা? এই যে সবাই শুনেছেন। এদিকের মানুষগুলো রাস্তায় দাঁড়িয়েছেন, আপনারা শুনেছেন কৃষক কার্ড? আচ্ছা, ধন্যবাদ। আপনারা ব্রিজের উপরে মানুষগুলো শুনেছেন, সবাই শুনেছেন। এখন এই কৃষক কার্ড কি? আমরা যেরকম মায়েদের হাতে ফ্যামিলি কার্ড পৌঁছে দিব, আমরা যেমন এই যে এখানে টেকনিক্যাল কলেজ করার মাধ্যমে আমাদের তরুণ ভাই বোনদেরকে দক্ষ মানুষ হিসাবে গড়ে তুলতে চাই, ঠিক একইভাবে কৃষক কার্ডের মাধ্যমে মা বোনদেরকে ফ্যামিলি কার্ডের মাধ্যমে যেরকম আমরা স্বাবলম্বী করে গড়ে তুলতে চাই, একইভাবে কৃষক ভাইদেরকে আমরা স্বাবলম্বী করে তুলতে চাই। কৃষক কার্ডের মাধ্যমে প্রতি বছর আমরা কৃষক ভাইদের কাছে 2,500 টাকা পৌঁছে দেবো, যাতে করে তারা তাদের বীজ, সার, কীটনাশকের জিনিসগুলো যাতে কিনতে পারে, কিনতে যাতে তাদের কষ্ট কম হয়। এখন প্রিয় ভাই বোনরা, আপনারা যারা এখানে আসেন, এই যে আজকে জনসভায় আপনারা যারা উপস্থিত আছেন, এখানে প্রত্যেকটা মানুষ আমরা ধরে নিতে পারি যে আপনারা এইখানে বসবাস করেন, এই আশেপাশের এলাকায় বসবাস করেন, তাই নয় কেউ? তাহলে এই উপজেলায় বসবাসকারী, এই গ্রাম অঞ্চলে বসবাসকারী বাংলাদেশের জনসংখ্যা শতকরা 70% মানুষ গ্রাম অঞ্চলে বসবাস করে। আমাদের খাল কাটা কর্মসূচি, এই খাল কাটা কর্মসূচি যদি আমরা সফল করতে পারি, কোন এলাকার মানুষ উপকৃত হবে বলেন তো? হ্যাঁ, আমরাটা কারা? এই খাল খনন কর্মসূচি সফলে গ্রামের মানুষ যেমন উপকৃত হবে, কৃষক ভাইরা যেমন উপকৃত হবে, শহরের মানুষের উপকৃত হবে। যে টেকনিক্যাল কলেজ বলেছেন, এখানে সহ আরো বিভিন্ন জায়গায় আমাদের করার পরিকল্পনা আছে, সেগুলো আমরা যদি সফল হই তাহলে কারা উপকৃত হবে? কে কারা উপকৃত হবে? আমাদের তরুণ যুবক ভাইরা উপকৃত হবে, বোনেরা উপকৃত হবে। আমরা ফ্যামিলি কার্ড যদি দিয়ে দিতে পারি সবাইকে, কারা উপকৃত হবে? আমাদের মা বোনেরা উপকৃত হবে। প্রিয় ভাই বোনেরা, আমার এই সকল কথা বলার উদ্দেশ্য হচ্ছে, আমরা এই সকল পরিকল্পনা গ্রহণ করেছি, এই সকল পরিকল্পনা ইনশাল্লাহ বাস্তবায়ন করব। কারণ এই পরিকল্পনাটা বাস্তবায়িত হলে এই দেশের সাধারণ খেটে খাওয়া মানুষ উপকৃত হবে। কারণ আমাদের রাজনীতি হচ্ছে মানুষের ভাগ্যের পরিবর্তন ঘটানো। আমাদের রাজনীতি হচ্ছে আমরা দেশের মানুষকে যে প্রতিশ্রুতি দিই, সেই প্রতিশ্রুতি পালন করা। আগেই বলেছি আমি, বাংলাদেশের মানুষ আন্দোলন করেছে তাদের অধিকার প্রতিষ্ঠিত করা। এদিকে প্রথম পর্ব। দ্বিতীয় পর্ব হচ্ছে এখন রাষ্ট্র গঠন বা দেশ গঠন করতে হবে। দেশ গঠন টেকসই ও অন্তর্ভুক্তিমূলক অর্থনৈতিক প্রবৃদ্ধি নিশ্চিত করতে উৎপাদনমুখী ও কর্মসংস্থান সৃষ্টিকারী খাতে ঋণ প্রবাহ অব্যাহত রাখা হবে বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর মোহাম্মদ মুস্তাকুর রহমান। খুলনায় এক মতবিনিময় সভায় তিনি এই কথা বলেন। এই সময় তিনি আরও বলেন, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে আর্থিক খাতের স্থিতিশীলতা বজায় রাখার চেষ্টা করা হচ্ছে। ব্যাংকিং খাতে স্বচ্ছতা, জবাবদিহি এবং প্রযুক্তি নির্ভর সেবা সম্প্রসারণের ওপর বাংলাদেশ ব্যাংক বিশেষ গুরুত্ব দিচ্ছে বলেও জানান গভর্নর। খুব তাড়াতাড়ি আমরা ক্যাশলেস সোসাইটির দিকে যাব, এতে আমাদের অনেকগুলো লাভ হবে। আপনারা জানেন আমাদের নোট ছাপানো ম্যানেজমেন্টে প্রায় 20,000 কোটি টাকা খরচ হয় ইয়ারলি। এর থেকে যদি আমরা 50%ও সেভ করতে পারি, সেটার পরিমাণটা হচ্ছে 10,000 কোটি টাকা। অন্যদিকে আমাদের রেভিনিউ কালেকশন, ম্যানেজমেন্ট সবকিছু সহজ হবে। জ্বালানি খাতে আগের সরকাররা 50,000 কোটি টাকা বকেয়া রেখে গেছে বলে জানিয়েছেন অর্থ পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। দুপুরে চট্টগ্রামের আগ্রাবাদে মা ও শিশু হাসপাতাল মেডিকেল কলেজের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। এদিকে তরুণদের খেলাধুলা উদ্বুদ্ধ করতে নতুন করে স্পোর্টস উদ্বোধন করেছেন খুলনা 3 আসনের সংসদ সদস্য রকিবুল ইসলাম বকুল। প্রতিনিধিদের তথ্যচিত্রে বিস্তারিত জানাচ্ছেন সাকিব আল হাসান।
বিগত সরকাররা জ্বালানি খাতসহ দেশের অর্থনীতি যে অবস্থায় রেখে গেছেন সেখান থেকে ঘুরে দাঁড়াতে আরও 2 বছর সময় লাগবে বলে জানিয়েছেন অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। চট্টগ্রামের আগ্রাবাদে মা ও শিশু মেডিকেল কলেজ হাসপাতালের একটি ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন উদ্বোধনী অনুষ্ঠানে তিনি একথা বলেন। যেটা পেয়েছি বিগত সরকারগুলো থেকে সেটা মাইনাস মাইনাস অ্যান্ড মাইনাস, এখানে যোগ কিছু নাই, সবগুলো ঋণাত্মক। এখানে এইগুলো আবার মেকআপ করতে হচ্ছে, এমনকি অনেকগুলো বিল পর্যন্ত পেমেন্ট করে নেই তারা। পাওয়ার সেক্টর, এনার্জি সেক্টর 50,000 কোটি টাকার মতো বাকি রেখে চলে গেছে। নানা অপশক্তি আমাদের যুব সমাজকে বিভ্রান্ত করতে চায় বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের হুইপ রকিবুল ইসলাম বকুল। খুলনা নগরীর সোনাডাঙ্গা বিভাগীয় মহিলা ক্রীড়া কমপ্লেক্সে নতুন করে স্পোর্টস 2026 উদ্বোধন অনুষ্ঠানে তিনি একথা বলেন। ক্ষুদ্র নিগোষ্ঠী সহ সবাইকে নিয়ে একটি নতুন বাংলাদেশ গড়ার কাজ চলমান বলে জানান বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। সিরাজগঞ্জ পৌর এলাকার মুক্তির সোপানে বাংলাদেশ ক্ষুদ্র নিগোষ্ঠী ফেডারেশন আয়োজিত বৈচিত্র্যের ঐক্য ও সংস্কৃতির মিলনমেলা 2026-এর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি একথা বলেন। ডেঙ্গু ও চিকনগুনিয়া প্রতিরোধে যশোর পৌর এলাকায় পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধন করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। বর্ষা মৌসুমে ডেঙ্গু ও চিকনগুনিয়ার বিস্তার ঠেকাতে প্রত্যেকের বাড়ির চারপাশ পরিচ্ছন্ন রাখার অনুরোধ জানান প্রতিমন্ত্রী। অর্থাৎ সরকার যদি চায়, আমরা যদি প্রতি শনিবার মাগুরা বেরৈল পলিতা এলাকার নাজির আহমেদ কলেজের সংবর্ধনা অনুষ্ঠানে অংশ নেন সংস্কৃতি মন্ত্রী নিতাই রায় চৌধুরী। ঠিকাদারকে টেন্ডারে থাকা শর্ত যথাযথভাবে মেনে নির্দিষ্ট সময়ের মধ্যেই কাজ শেষ করতে হবে বলে হুঁশিয়ারি জানিয়েছেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল। নেত্রকোনার দুর্গাপুর উপজেলার চকলেঙ্গুরা গ্রামে রাস্তার কাজ উদ্বোধনের সময় তিনি একথা বলেন। বরিশাল শেরেবাংলা মেডিকেলে হাম উপসর্গ নিয়ে চিকিৎসাধীন রোগীদের খোঁজ নিতে হাসপাতাল পরিদর্শন করেন প্রধানমন্ত্রীর স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারী ডক্টর SM জিয়াউদ্দিন হায়দার। সাকিব আল হাসান, RTV। দেশে প্রথমবারের মতো স্থলভাগে 5,600 মিটার গভীর থেকে প্রাকৃতিক গ্যাস উত্তোলনে কূপ খননের কাজ শুরু করেছে বাংলাদেশ গ্যাস ফিল্ডস কোম্পানি লিমিটেড। কূপটির 4টি স্তরে প্রায় 2 TCF বা ট্রিলিয়ন ঘনফুট গ্যাস পাওয়ার আশা করছে BGFCL কর্তৃপক্ষ। গ্যাসের খোঁজে ব্রাহ্মণবাড়িয়ায় চীনা ন্যাশনাল কোম্পানির সহায়তায় চলছে বিশাল কর্মযজ্ঞ। এটি সফলভাবে সম্পন্ন হলে জ্বালানি খাতে নতুন ইতিহাস তৈরি হবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। তৌহিদুর রহমানের রিপোর্ট। ব্রাহ্মণবাড়িয়ার নন্দনপুর এলাকায় তিতাস গ্যাস ফিল্ডের 31 নম্বর কূপ খননের কাজ চলছে জোরে সোরে। গত 19 এপ্রিল কূপের খনন প্রক্রিয়া শুরু হয়েছে। সময় লাগতে পারে অন্তত 210 দিন। 1984 সালে তিতাসে 5 কিলোমিটার কূপ খননের কথা থাকলেও প্রযুক্তিগত সুবিধা না থাকায় তা করা সম্ভব হয়নি। তবে এখানে 2682 অশ্বশক্তির রিগ ব্যবহার হচ্ছে, যার ফলে উচ্চ চাপের মধ্যেও অনুসন্ধান কার্যক্রম চালানো যাবে। এতে মাটির গভীরে গ্যাস পাওয়ার সম্ভাবনা আরও বেড়েছে। প্রেশার এবং টেম্পারেচারটাকে ওভারকাম করে, অর্থাৎ জিওলজিক্যাল যে হেটারজেনিটি আছে, হাই প্রেশার জোন, ওভার প্রেশার জোন আছে, এইটাকে মিটিগেট করে ড্রিলিং করাটাই হচ্ছে চ্যালেঞ্জ। এই ধরনের প্রবলেম মিটিগেট করার জন্য যে সকল টেকনোলজি লাগে, যেমন ম্যানেজ প্রেশার ড্রিলিং, তারপরে প্রেশার হোয়াইল ড্রিলিং, এই সকল সবকিছু এই প্রজেক্টের ভিতরে আছে। আগের 4,900 মিটার পর্যন্ত কূপ খননের রেকর্ড ছিল। এবার 5,600 মিটার গভীর থেকে প্রাকৃতিক গ্যাস উত্তোলন করা হবে বলছেন বাংলাদেশ গ্যাস ফিল্ডের ব্যবস্থাপনা পরিচালক। এই 4টা প্রসপেক্টের সম্মিলিত যে রিসোর্স দেখানো হয়েছে সেটা হচ্ছে অ্যারাউন্ড 2 TCF। পাশাপাশি আরও যে 3টা কূপ খনন হচ্ছে, তিতাস 28, 29 এবং 30, এইসব সাকসেসফুল হলে আমাদের উৎপাদন আরও কিছু বাড়বে। তখন হয়তো একটা কমফোর্টেবল জায়গাতে আমরা যাবো আর কি। 3D সিসমিক প্রতিবেদন অনুযায়ী এই কূপে 4টি স্তরে গ্যাসের সম্ভাব্য হাইড্রোকার্বন লেয়ারের উপস্থিতি আছে বলছেন এই প্রকৌশলী, যেগুলোর নাম দেওয়া হয়েছে ভুবন 1, বড়াইল 1, বড়াইল 2 এবং বড়াইল 3। 3700 মিটারের নিচে আরও 4টি স্তরে এই হাইড্রোকার্বনের উপস্থিতি সার্ভের রিপোর্ট অনুযায়ী সেখানে হাইড্রোকার্বনের উপস্থিতি রয়েছে। বাংলাদেশে প্রথম যে 4টে গভীর কূপ হচ্ছে, তার ভিতরে প্রথম হচ্ছে তিতাস, তারপরে বাখরাবাদ 11, এরপরে যাবে শ্রীকাইলে এই রিগ দিয়েই, এরপরে যাবে হচ্ছে মোবারকপুর। প্রকল্প ব্যয় ধরা হয়েছে 594 কোটি টাকা। এই 4টি কূপ খনন প্রক্রিয়া সম্পন্ন হলে
চলমান জ্বালানি সংকট মোকাবেলায় যেমন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে, তেমনি বিশ্বব্যাপী জ্বালানিতে নতুন করে বাংলাদেশের সক্ষমতাও জানান দেওয়া সম্ভব হবে। তৌহিদুর রহমান, RTV, তিতাস গ্যাস ফিল্ড, ব্রাহ্মণবাড়িয়া। হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে টিউবওয়েল স্থাপনের সময় মাটির নিচ থেকে গ্যাস জাতীয় পদার্থ বের হওয়ার ঘটনা ঘটেছে। পাইপের মুখে দেয়াশলাই জ্বালিয়ে পরীক্ষা করলে মুহূর্তে আগুন জ্বলে ওঠে। এর আগে গত বৃহস্পতিবার রাতে উপজেলার বাগুনীপাড়া গ্রামে টিউবওয়েল বসানোর জন্য প্রায় 140 ফুট গভীরে পাইপ গেলে গ্যাস উঠতে থাকে। খবর পেয়ে আশপাশের মানুষ ঘটনাস্থলে ভিড় করেন। পরে শায়েস্তাগঞ্জ ফায়ার সার্ভিসের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জায়গাটি সংরক্ষণ করা হয়েছে। জ্বালানি খাতে বিগত সরকারগুলো 50,000 কোটি টাকা বকেয়া রেখে গেছে বলে জানিয়েছেন অর্থ পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। দুপুরে চট্টগ্রামের আগ্রাবাদে মা ও শিশু হাসপাতাল মেডিকেল কলেজের 18 তলা ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই কথা বলেন। এ সময় মন্ত্রী জানান, অর্থনীতি ঋণাত্মক অবস্থায় আছে, 2 বছর সময় লাগবে ঘুরে দাঁড়াতে। এছাড়া বিনামূল্যে দরিদ্র মানুষকে স্বাস্থ্যসেবা দিতে এবার বাজেটে স্বাস্থ্য খাতে সর্বোচ্চ বরাদ্দ দেওয়ার কথাও জানান তিনি। যেটা পেয়েছি বিগত সরকারগুলো থেকে সেটা মাইনাস মাইনাস অ্যান্ড মাইনাস, এখানে যোগ কিছু নাই, সবগুলো ঋণাত্মক এখানে। এইগুলো আবার মেকআপ করতে হচ্ছে। এমনকি অনেকগুলো বিল পর্যন্ত পেমেন্ট করে নেই তারা। পাওয়ার সেক্টর, এনার্জি সেক্টর 50,000 কোটি টাকার মতো বাকি রেখে চলে গেছে। হাসপাতালে হামের রোগী কিছুতেই কমছে না। দেশে গত 24 ঘন্টা হামের উপসর্গে 2 শিশুর মৃত্যু হয়েছে। এই নিয়ে এখন পর্যন্ত সারা দেশে হাম ও উপসর্গে মোট 453 শিশু প্রাণ হারিয়েছে। এর মধ্যে নিশ্চিত হামে মৃত্যু হয় 74 জনের। শনিবার স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। অধিদপ্তর জানিয়েছে, গত 24 ঘন্টায় হামের উপসর্গ নিয়ে সিলেট বিভাগে 2 শিশুর মৃত্যু হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী গত 15 মার্চ থেকে শনিবার পর্যন্ত সারা দেশে হাম ও এর উপসর্গ নিয়ে মোট 41,028 শিশু হাসপাতালে ভর্তি হয়েছে। এই সময় মোট 7,524 জনের হাম শনাক্ত হয়েছে। তাদের মধ্যে এই পর্যন্ত সুস্থ হয়ে হাসপাতাল থেকে 36,645 জন ছাড়পত্র পেয়েছে। চট্টগ্রামে হামের চিকিৎসা শেষে সুস্থ হওয়ার পর নানা জটিলতায় আবারও হাসপাতালে ভর্তি হচ্ছে অনেক শিশু। কিছু ক্ষেত্রে দ্বিতীয় দফায় অসুস্থতা হয়ে উঠছে বেশি প্রাণঘাতী। এতে উদ্বিগ্ন অভিভাবকরা। এমন পরিস্থিতিতে চিকিৎসা নেওয়ার প্রথম 1.5 মাস অধিক সতর্ক ও পর্যাপ্ত ভিটামিন গ্রহণের পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা। চট্টগ্রাম থেকে সাইফুল মাহমুদের পাঠানো তথ্যচিত্রে জানাচ্ছেন সুলাইমান কবির। হাম, উপসর্গ, নিউমোনিয়া ও ডায়রিয়ায় গত 42 দিনে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রাণ হারিয়েছে 72 শিশু। একই সময়ে চিকিৎসা শেষে বাসায় ফিরেছে 533 জন। তবে সুস্থ হওয়ার কয়েকদিনের মাথায় নিউমোনিয়া, ইনফেকশন সহ অন্যান্য জটিলতায় আবারও হাসপাতালে ভর্তি হচ্ছে অনেক শিশু। আমি আসছি যে পাতুলি থেকে, আজকে 3 দিন হিসেবে ভর্তি হয়েছি। প্রথম ফুদার ছিলাম, ওখান থেকে ট্রান্সফার করে এখানে আনছে। ডাক্তাররা বিভিন্ন টিকা, যেই সরকারি যত আছে, তারা সব কিছু দিয়ে মিলিয়ে সুস্থ এখন। সরকারি মেডিকেলে সরকারি ডাক্তার থেকে ট্রিটমেন্টটা ভালো পাই, সেজন্য আমরা আসি, কিন্তু ওনাদের থেকে আমরা ওই এটা পাই না। চিকিৎসকরা বলছেন, হামের প্রভাবে রোগ প্রতিরোধ ক্ষমতা কমায় পরবর্তী কয়েক মাস চরম স্বাস্থ্য ঝুঁকিতে থাকে শিশুরা। অপুষ্টিতে ভোগা, টিকা না দেয়া কিংবা জনবহুল এলাকায় বসবাস করা 9 থেকে 15 মাস বয়সী শিশুদের ক্ষেত্রে পুনরায় আক্রান্ত হওয়ার হার সবচেয়ে বেশি। এক্ষেত্রে শিশুদের বাড়তি যত্নের পাশাপাশি বাবা মাকে সচেতনতা বাড়ানোর পরামর্শ চিকিৎসকদের। হাম কিন্তু জিনিসটা এমন, যেটা একবার হবে সেটা আপনাকে মোটামুটি আজীবনের জন্য একটা ইমিউনিটি দিয়ে দিবে, কেমন। কিন্তু দ্বিতীয়বার যেটা হচ্ছে, ওই হামের কারণে আমাদের যে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতাটা কমে যাচ্ছে, এর কারণে বাচ্চাটা আবার দেখা যাচ্ছে নিউমোনিয়া বা তার কোনো শরীরের অন্য অংশের কোনো ইনফেকশন নিয়ে সে আমাদের কাছে আসছে। ঝুঁকি কমাতে আগামী 20 মের মধ্যে 3,285,000 জন শিশুকে হামের টিকা দেওয়ার কার্যক্রম শেষ করার কথা জানিয়েছেন সিটি মেয়র। 2,81,000 বাচ্চাকে কিন্তু আমরা ইতিমধ্যে মিজেলসের টিকা দিয়েছি। সো আমার মনে হয় এটা আমাদের একটা বিশাল সাকসেস রেট। শিশুদের ভিটামিন ও প্রোটিন সমৃদ্ধ খাদ্য নিশ্চিত করার পাশাপাশি স্বাস্থ্যবিধি মেনে চললে হাম পরবর্তী জটিলতা কমানো সম্ভব বলে মত চিকিৎসকদের। সুলাইমান কবির, RTV।
দর্শক, জেলা সংবাদের বাকি অংশ দেখতে থাকুন RTVর ফেসবুক পেজে। হবিগঞ্জের শাস্তাগঞ্জে ঢাকা সিলেট মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে পরিবহন মালিক শ্রমিকরা। দুপুরে 12টার দিকে শুরু হয়ে প্রায় 2.5 ঘন্টা চলে অবরোধ। এতে মহাসড়কে দুপাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়ে ভোগান্তিতে পড়েন যাত্রীরা। শ্রমিকদের অভিযোগ, দীর্ঘদিন হবিগঞ্জ সিলেট মৌলভীবাজার সড়কে বিরতহীন বাস চলাচল করে আসছে। সম্প্রতি মৌলভীবাজারের একটি পক্ষ এতে বাধা দিলে প্রশাসনের হস্তক্ষেপে তা স্বাভাবিক হয়। তবে সকালে আবারও মৌলভীবাজারের বাস আটকে শ্রমিকদের মারধরের অভিযোগ ওঠে। এর প্রতিবাদে মহাসড়ক অবরোধ করেন ক্ষুব্ধ শ্রমিকরা। নির্মাণ কাজ শেষ হবার 2 বছর পার হলেও মামলা জটিলতায় চালু হয়নি শরীয়তপুরের নড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। 50 শয্যার আধুনিক চিকিৎসা কেন্দ্রটির সেবা না পেয়ে তীব্র ভোগান্তিতে কয়েক লাখ মানুষ। ক্ষতিগ্রস্ত হচ্ছে নবনির্মিত ভবন, চুরি হচ্ছে যন্ত্রপাতি। সংকট সমাধানে দ্রুত হাসপাতালটি চালুর দাবি স্থানীয়দের। শরীয়তপুর থেকে আসাদ গাজীর তথ্যচিত্রে জানাচ্ছেন আব্দুল হামিদ। 2018 সালে পদ্মার ভাঙনে শরীয়তপুরের কেদারপুর ইউনিয়নে অবস্থিত নড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বেশিরভাগ অংশ বিলীন হয়ে যায় নদীতে। থমকে যায় উপজেলার 14টি ইউনিয়ন এবং একটি পৌরসভার স্বাস্থ্যসেবা। নতুন করে উপজেলা পরিষদের কাছে 54 কোটি টাকা ব্যয়ে 2024 সালে নির্মিত হয় নতুন ভবন। 4 কিলোমিটার দূরে নতুন ভবন নির্মাণের সিদ্ধান্তে শুরু থেকেই বিরোধিতা করে আসছিল কেদারপুরের বাসিন্দারা। আগের স্থানে হাসপাতাল চালুর দাবিতে উচ্চ আদালতে রিট করেন মাসুদুর রহমান নামে একজন। সেই রিটের নিষ্পত্তি না হয় নবনির্মিত হাসপাতালটি চালু করা যাচ্ছে না এখনো। এতে নষ্ট হওয়ার পাশাপাশি চুরি হয়ে যাচ্ছে আধুনিক সব যন্ত্রপাতি। নড়িয়া উপজেলা 50 শয্যা হাসপাতালটা দীর্ঘদিন যাবত কমপ্লিট করে রাখছে, কিন্তু সরকার চালু করতেছে না। সরকার যদি আমাদের এই হাসপাতালটা খুব তাড়াতাড়ি চালু করতো তাহলে আমাদের জন্য অনেক সুবিধা হইতো। 1 সপ্তাহ আগে চুরি হয়েছে, হসপিটাল চালু থাকলে চুরিটা হইতো না। যদি একটা ডেলিভারি রোগী হয় তাহলে ঢাকা নেওয়া লাগে, আর আমরা এত দূরে টাকা পয়সা খরচ করে নিতে পারি না, আমরা রিক্সা চালাই খাই। সরকারের কাছে আমাকে একটাই দাবি যে আমাকে যত শীঘ্র হোক আমাকে হাসপাতাল চালু করে দেয়। হাসপাতাল কর্তৃপক্ষ আর উপজেলার প্রশাসন বলছে দ্রুত মামলা নিষ্পত্তি করে সমস্যা সমাধানের চেষ্টা চলছে। হাসপাতাল ভবনটি নদীগর্ভে বিলীন হওয়ার পরে আমাদের স্বাভাবিক যে স্বাস্থ্যসেবা সেটা চলমান রাখা আমাদের জন্য কঠিন হয়ে গিয়েছে। নতুন ভবন হয়েছে নড়িয়া পৌরসভার সাথে, তো একটা রিট জটিলতার কারণে সেই ভবনটা উদ্বোধন করা সম্ভব হয় নাই। সরকারের পক্ষ থেকে অ্যাটর্নি জেনারেল স্যারের অফিস এটা নিয়ে কাজ করছে এবং আশা করছি আমরা খুব শীঘ্রই এই রিটের শুনানিটা হয়ে রিটটা নিষ্পত্তি হবে ইনশাল্লাহ। এবং রিটের নিষ্পত্তি হলে আমরা নতুন হাসপাতালে আমাদের স্বাস্থ্যসেবার কার্যক্রম পরিচালনা করতে সক্ষম হব। গত 2 বছরেও মামলার অগ্রগতি না হয় ক্ষুব্ধ ভুক্তভোগীরা। জনদুর্ভোগ নিরসনে হাসপাতালটি দ্রুত চালুর দাবি নড়িয়াবাসীর। আব্দুল হামিদ, RTV। এদিকে শরীয়তপুর সদর হাসপাতালে লাল মিয়া নামের এক হৃদরোগের রোগীর মৃত্যুকে কেন্দ্র করে রোগীর স্বজনরা হাসপাতালের ডাক্তার ও আনসারদের উপর হামলা চালায়। এ সময় হামলাকারীরা হাসপাতালের দরজা জানালা ভাঙচুর করে। হামলাকারীরা জেলার 100 শয্যা বিশিষ্ট সদর হাসপাতালে কর্তব্যরত ডাক্তার মোহাম্মদ নাসির ইসলাম ও কর্তব্যরত আনসারদেরকে মারধর করে বলে অভিযোগ উঠেছে। এই ঘটনায় কমপক্ষে 10 জন আহত হয়েছে। খবর পেয়ে পালং মডেল থানা পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। কিশোরগঞ্জের ভৈরব উপজেলার ভবানীপুর গ্রামে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আবারও দুপক্ষের সংঘর্ষ হয়েছে। এই ঘটনায় এখন পর্যন্ত 2 গ্রুপের প্রায় 40 জন আহত হয়েছে। এই বিষয়ে ভৈরব থানা পুলিশ জানায়, উপজেলার ভবানীপুর গ্রামে মধু মিয়ার বাড়ির লোকজনের মধ্যে কিছুদিন ধরে চলমান ঝামেলা সকালে ঝগড়ায় রূপ নেয়। এরপর সংঘর্ষ বেঁধে 40 জন আহত হন। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। দেশের বিভিন্ন স্থানে আলাদা ঘটনায় 5 জন নিহত হয়েছে। শরীয়তপুরে স্বামীকে হত্যার পর দেহ খণ্ড খণ্ড করে ফ্রিজে লুকানোর চেষ্টা করতে গিয়ে আটক হয়েছে এক গৃহবধূ। শুক্রবার রাতে পৌর শহরের পালং উচ্চ বিদ্যালয় এলাকা থেকে আসমা আক্তার নামে ওই নারীকে আটক করে পুলিশ। জমি নিয়ে বিরোধে কিশোরগঞ্জের কটিয়াদি ভাতিজাকে হত্যার অভিযোগ উঠেছে চাচা মহরম আলীর বিরুদ্ধে। মাদক নিয়ে দ্বন্দ্বে চট্টগ্রামের মিরসরাইয়ে ছেলে মিলনের বিরুদ্ধে বাবাকে হত্যার অভিযোগ উঠেছে। নোয়াখালীর জেলা কারাগারে অসুস্থ হয়ে হুমায়ুন কবির নামে এক হাজতের মৃত্যু হয়েছে। স্বজনদের অভিযোগ, চিকিৎসা অবহেলায় তার মৃত্যু হয়।
সিলেটের বিছানাকান্দিতে গোসলে নেমে নিখোঁজ শিক্ষার্থী শান্তচন্দ্র বণিকের মরদেহ উদ্ধার করা হয়েছে। নারায়ণগঞ্জের ফতুল্লায় গ্যাস পাইপের লিকেজ থেকে সৃষ্ট আগুনে দগ্ধ একই পরিবারের 4 সদস্যের জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে। সকালে পটুয়াখালীর বাউফল উপজেলার উত্তর কনকদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে জানাজার নামাজের পর পারিবারিক কবরস্থানে তাদের দাফন করা হয়। এর আগে সোমবার চিকিৎসাধীন অবস্থায় প্রথমে মারা যান পরিবারের কর্তা আবুল কালাম। তাকে সেদিনই গ্রামের বাড়িতে দাফন করা হয়। এরপর একে একে মারা যায় সন্তানরা। আর শুক্রবার সকালে গৃহবধূর মৃত্যুর মধ্য দিয়ে নিভে গেল একই পরিবারের শেষ প্রদীপটিও। এই শোকে সবাই আমরা শোকাহত। আপনারা এই পরিবারের জন্য সবাই দোয়া করবেন। আল্লাহর কাছে তাদের রুহুর মাগফিরাত কামনা করছি এবং আল্লাহ যেন তাদেরকে শহীদি মর্যাদা দান করেন। সন্তপ্ত এই পরিবারগুলো, তাদের প্রতি আমরা সমবেদনা জানাচ্ছি। আসলে সমবেদনা জানাবার কোনো ভাষা নেই। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্রীকে ধর্ষণ চেষ্টার প্রতিবাদে বিশ্ববিদ্যালয়ের প্রক্টোরিয়াল টিমকে অবাঞ্ছিত ঘোষণা করেছেন আন্দোলনরত শিক্ষার্থীরা। তাদের অভিযোগ, প্রশাসন অপরাধীকে গ্রেপ্তারে ব্যর্থ হওয়ার পাশাপাশি ঘটনা তদন্ত গোপন, বিভ্রান্তি সৃষ্টি এবং শিক্ষার্থীদের সঙ্গে প্রতারণা করেছে। সকালে উপাচার্যের বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি শেষে আয়োজিত সংবাদ সম্মেলনে শিক্ষার্থীরা এ ঘোষণা দেন। পরে প্রক্টর কার্যালয়ের নতুন তালা ঝুলিয়ে দেন। একই সঙ্গে আগামীকাল থেকে নতুন প্রশাসনিক ভবন অবরোধের কর্মসূচিও ঘোষণা দেওয়া হয়। নদীর নাব্যতা হারানোর আশঙ্কায় ও পানির ন্যায্য হিস্সার দাবিতে 1976 সালের এদিনে মজলুম জননেতা মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর নেতৃত্বে নদী বাঁচাও দেশ বাঁচাও স্লোগানে ফারাক্কার উদ্দেশ্যে লং মার্চ অনুষ্ঠিত হয়। এরই ধারাবাহিকতায় টাঙ্গাইলে মজলুম জননেতা মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর 50তম ঐতিহাসিক ফারাক্কা লং মার্চ দিবস পালিত হয়েছে। সকালে মাওলানা ভাসানী ফাউন্ডেশনের উদ্যোগে টাঙ্গাইল প্রেস ক্লাবের সামনে মানববন্ধনের আয়োজন করা হয়। মানববন্ধনে বক্তব্য রাখেন মাওলানা ভাসানী ফাউন্ডেশনের চেয়ারম্যান খন্দকার নাজিম উদ্দিন সহ আরও অনেকেই। ঈদুল আজহাকে সামনে রেখে কোরবানির পশুর বাড়তি যত্নে ব্যস্ত সময় পার করছেন হবিগঞ্জ ও বগুড়ার শেরপুরের খামারিরা। ভারতীয় গরু আমদানি ঠেকানো গেলে লাভের আশা করছেন তারা। শ্রমিক মজুরি ও গো খাদ্যের অতিরিক্ত দাম নিয়ে দুশ্চিন্তার কথা বলছেন অনেকেই। এদিকে অধিক লাভের আশায় অবৈধ উপায়ে পশু মোটা তাজাকরণ বন্ধে নজরদারি বাড়িয়েছে প্রাণী সম্পদ বিভাগ। প্রতিনিধিদের তথ্যচিত্রে জানাচ্ছেন সাকিব আল হাসান। কোরবানিকে সামনে রেখে বিভিন্ন আকারের 3 শতাধিক দেশি বিদেশি গরু প্রস্তুত করছেন হবিগঞ্জের মাধবপুর উপজেলার আংদিউডার পিওর অ্যান্ড অর্গানিক ডেইরি ফার্ম। পরিচর্যায় কাজ করছেন প্রায় 25 জন শ্রমিক। এরই মধ্যে খামারে শুরু হয়েছে ক্রেতা ও পাইকারদের আনাগোনা। ছোট ও মাঝারি আকারের পশুর পাশাপাশি ক্রেতাদের নজর কাড়ছে 1100 কেজি ওজনের এই সুঠামদেহী পুষ্পা। দাম চাওয়া হচ্ছে 10 লাখ টাকা। আমার এখানে সবচেয়ে বড় যে পুষ্পা, এটা প্রায় 1100 কেজি প্লাস। শাহিওয়াল আমার ঘরের গরু, আর আছে আপনার বেহুলা, এটাও প্রায় ধরেন 600-650। এদিকে সকাল বিকেল ঘাস, ভুট্টা, খৈল ও ভুট্টার সাইলেজ ব্যবহার করে প্রাকৃতিক উপায়ে গরু মোটাতাজা করছে বগুড়ার শেরপুরের খামারিরা। কোরবানি উপলক্ষে বাইরে থেকে গরু আমদানি বন্ধ করা গেলে লাভের আশা খামারিদের। একই সাথে গো খাদ্যের অতিরিক্ত দাম নিয়ে দুশ্চিন্তার কথাও বলছেন তারা। গরুর পেছনে প্রায় 5 থেকে 6 জন লোক শ্রম দেয়। এখন বর্তমান বাজারে যে খাবারের দাম, এতে আমাদের গরু কিনা বিক্রি করা খুব কঠিন হয়ে গেছে। শ্রমিকেরও দাম বেশি, খাবার দাবারের সবকিছুর দামই বেশি। সে তুলনায় দাম যদি একটু ভালো থাকে তাহলে একটু লাভ হবে বলে মনে হয়। হাটে পশুর স্বাস্থ্য সুরক্ষায় কাজ করবে 6টি ভেটেরিনারি টিম। কোরবানির হাটে আমাদের প্রায় 6টা ভেটেরিনারি মেডিকেল টিম, 6টা হাটে 6টা ভেটেরিনারি মেডিকেল টিম রেডি আছে। হাট শুরু হওয়ার সঙ্গে সঙ্গে মেডিকেল টিমগুলো তারা তাদের দায়িত্ব পালন করবে। সার্বিক তত্ত্বাবধানে আমরা থাকবো। শ্রমিক মজুরি, গোখাদ্যের দাম ও অন্যান্য খরচ মিটিয়ে লাভবান হবেন খামারিরা। সেই সাথে ভোক্তার ক্রয় ক্ষমতার নাগালে থাকবে কোরবানির পশু, এমনটাই চাওয়া সবার। সাকিব আল হাসান, RTV।
দর্শক, কোরবানির পশুর হাটের খবর জানাতে বরগুনার পাথরঘাট থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী তাওহিদুল ইসলাম শুভ। শুভ, হাটে কোরবানির পশুর দাম কেমন, এই নিয়ে ক্রেতা বিক্রেতারা কি বলছে জানাবেন। আমি এখন রয়েছি পাথরঘাট উপজেলার পূর্ব মাথায় যে গরুর হাট রয়েছে। এই হাট কিন্তু 2টা নাগাদ কিন্তু শুরু হয় এবং বিকাল 5টা নাগাদ শেষ হয়ে যায়। এখন শেষের পথে। আমরা যখন প্রথমে এসেছিলাম এখানে পুরো যে মাঠ রয়েছে, মাঠটি কিন্তু গরুতে এসেছিল। বিভিন্ন প্রজাতির গরু নিয়ে কিন্তু যে এসেছিলেন খামারিরা, এবং যে খামারিরা কিন্তু যে বেশ দুশ্চিন্তায় রয়েছেন যে খাবারের দাম বৃদ্ধি এবং নানা জটিলতার কারণে কিন্তু গরুর দাম নিয়ে কিন্তু তারা চিন্তিত রয়েছেন। এমনটা কিন্তু অনেক খামারিদের সঙ্গে কথা বলেছি, তারা কিন্তু যে আমাদের জানিয়েছেন। এবং অন্যদিকে পাথরঘাট উপজেলায় মোট গরুর এবার ঈদকে সামনে রেখে, কোরবানির ঈদকে সামনে রেখে গরুর মোট চাহিদা রয়েছে প্রায় 10,000। কিন্তু প্রাণী সম্পদ তথ্যে যে এখনো তার থেকে কিন্তু যে বেশি অবশিষ্ট কিন্তু প্রায় 1100-র মতো কিন্তু থাকবে, যে এমনটা কিন্তু বলেছেন। এবং খামারিদের যে অভিযোগ রয়েছে যে বাহির থেকে যদি গরু আমদানি হয়, বিশেষ করে ইন্ডিয়া থেকে, সেক্ষেত্রে কিন্তু দেশীয় যে খামারিরা রয়েছেন তারা কিন্তু ক্ষতির মুখে পড়তে পারেন বলে কিন্তু তারা মনে করছে, এবং দাম নিয়ে বেশ হতাশ হচ্ছেন। এবং আজকের প্রথম যে আমরা এখানে এসে দেখছি যে অনেকেই কিন্তু কোরবানি গরু কিনতে শুরু করেছেন, এমনটা কিন্তু আমরা দেখেছি, এবং দাম মোটামুটি রয়েছে। এই ছিল আমার কাছে সর্বশেষ। শুভ, আপনাকে ধন্যবাদ। বাংলাদেশে মৎস্য খাতে নতুন দ্বার উন্মোচনে যৌথভাবে নতুন প্রকল্প শুরু করেছে আকিজ এগ্রো ও লাইভস্টক ও চীনের আনহুই নিউ রেডি কোম্পানি লিমিটেড। দুপুরে কিশোরগঞ্জের রশিদাবাদের রামাদিয়া গ্রামে দ্বিপাক্ষিক চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত হয়। সেখানেই 110 একর জমিতে গড়ে তোলা হয়েছে এই প্রকল্প। দুপুরের উদ্বোধন করেন আকিজ গ্রুপের প্রতিষ্ঠাতা মরহুম শেখ আকিজ উদ্দিনের সহধর্মিনী উম্মি মনোয়ারা বেগম এবং আকিজ ভেঞ্চারের চেয়ারম্যান শেখ শামীম উদ্দিন। চীনের আনহুই নিউ রেডি কোম্পানি লিমিটেডের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন ডিরেক্টর মি বাও হাইশিন। নতুন এই উদ্যোগকে দেশের মৎস্য শিল্পের জন্য মাইল ফলক হিসেবে উল্লেখ করেন আকিজ ভেঞ্চারের চেয়ারম্যান শেখ শামীম উদ্দিন। আমরা একটি এক্সাম্পল হতে চাই, আমরা একটা এক্সপেরিয়েন্স জোন হতে চাই। আমরা বাংলাদেশের সকল মৎস্য চাষিদেরকে আমন্ত্রণ জানাতে চাই, তাদেরকে ট্রেনিং দিতে চাই, তাদেরকে প্র্যাকটিক্যালি দেখাতে চাই যে নিরাপদ মৎস্য সম্পদ কিভাবে গড়ে তুলতে হয়। গ্রাহকদের মাঝে 1,52,00,000 টাকার বীমা দাবি পরিশোধ করেছে দেশের শীর্ষস্থানীয় জীবন বীমা প্রতিষ্ঠান ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স। সকালে জেলার একটি অভিজাত হোটেলে কোম্পানিটির উন্নয়ন সভায় গ্রাহকের হাতে বীমা দাবির চেক তুলে দেন কোম্পানির প্রধান মুখ্য নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ কাজিম উদ্দিন। এ সময় তিনি বলেন, সঠিক সময়ে গ্রাহকের বীমা দাবি পরিশোধ করা গেলে মানুষের মধ্যে বীমার প্রতি আস্থা ফিরে আসবে। কুমিল্লা এরিয়ার ডেপুটি ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ কামরুজ্জামান স্বপ্নের সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন কান্দিরপাড় ও লাকসাম এরিয়ার ডেপুটি ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ খোরশেদ আলম সহ অন্যান্য কর্মকর্তারা। মানবিক ও স্বেচ্ছাসেবী সংগঠন আর্ন অ্যান্ড লিভ ফাউন্ডেশনের অর্থায়নে নতুন একটি মসজিদ পেয়েছেন টাঙ্গাইল জেলার মির্জাপুর উপজেলার রশিদ দেওয়াহাটের এলাকাবাসী। শুক্রবার স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, মুসল্লি এবং বিভিন্ন শ্রেণী পেশার মানুষের উপস্থিতিতে এর উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সমাজসেবক শাহজাহান মিয়া। এই সময় বক্তারা সমাজের অসহায় ও সুবিধা বঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোর পাশাপাশি ধর্মীয় ও মানবিক কাজে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখায় ভূয়সী প্রশংসা করেন। মানবতার কল্যাণে এমন উদ্যোগ সমাজে ইতিবাচক পরিবর্তন আনবে বলে আশা করছেন স্থানীয়রা। দেশের বিভিন্ন স্থানের সভা সমাবেশ ও মানববন্ধনের আরও খবর জানাচ্ছেন নাদিরা সুলতানা। বগুড়ার সোনাতলায় আগ্রাসী যমুনা নদীর ভাঙন রোধে দ্রুত সরকারি হস্তক্ষেপের দাবিতে মানববন্ধন করেছেন এলাকাবাসী। তেকানি চুকাইনগর ইউনিয়নের 5টি গ্রামের কয়েকশো মানুষ এতে অংশ নেন। ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার খাড়েরা ইউনিয়ন ভূমি অফিসের নায়েব মনির হোসেনের বিরুদ্ধে ঘুষ অনিয়ম দুর্নীতির অভিযোগে মানববন্ধন করেছেন স্থানীয়রা। করতে লাগে মাত্র 1150 টাকা, আর ওই জায়গায় 6,000 থেকে 30,000 40,000 টাকা পর্যন্ত নেয়। এই ভোগান্তি ভুগতেছে, আমরা একটাই দাবি জানাচ্ছি
যে ওনাকে অতি দ্রুত অপসারণ করা হোক। কুমিল্লার গোমতী নদীর টেকসই বাঁধ নির্মাণ ও পাকাকরণের দাবিতে মানববন্ধন করেছেন বুড়িচং উপজেলার মিথিলাপুরের মানুষ। কুমিল্লা 5 আসনের সংসদ সদস্য হাজী জসিমউদ্দিন এ সময় উপস্থিত ছিলেন। এই জন্য আমি অনুপ্রাণিত হয়েছি যে কেউ না আজকে এটা হলো, আবারও একটা বন্যা হলো, তাহলে তো আবার 2 বছর আমরা পিছিয়ে যাব। সীমান্তে বাংলাদেশি হত্যা, পশ্চিমবঙ্গে মুসলমানদের উপর নির্যাতনের পরও সরকারের নীরবতার প্রতিবাদে ঢাকার আশুলিয়ায় ভারতীয় আধিপত্যবাদ বিরোধী মশাল মিছিল অনুষ্ঠিত হয়েছে। দেশের উন্নয়নে মেধাবী প্রজন্মকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুস সালাম পিন্টু। টাঙ্গাইলের গোপালপুরে বৃত্তি প্রদান অনুষ্ঠানে তিনি আহ্বান জানান। সন্তানদেরকে কিভাবে গড়ে তুলতে হবে তার জন্য আমি আপনাদের অভিভাবক যারা আছে, যারা শিক্ষক আছে, যারা ছাত্র আছে, তাদের সকলকেই অনুরোধ করব। পটুয়াখালীর কলাপাড়ায় একটি বসত বাড়ি থেকে জেলেদের জন্য বরাদ্দকৃত সরকারি 780 কেজি চাল উদ্ধার করেছে উপজেলা প্রশাসন। পিরোজপুরের ঐতিহ্যবাহী মিয়ারহাট বন্দরে ভয়াবহ অগ্নিকাণ্ডে 17টি দোকান পুড়ে গেছে। এতে প্রায় 10 কোটি টাকার ক্ষতি হয়েছে বলে দাবি ব্যবসায়ীদের। হবিগঞ্জ শহরে অগ্নিকাণ্ডে একটি দোকানের প্রায় 2 লাখ টাকার মালামাল পুড়ে গেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে মশার কয়েল থেকে আগুনের সূত্রপাত হয়েছে। ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতামূলক র্যালি, লিফলেট বিতরণ ও পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত হয়েছে পাবনায়। পটুয়াখালীতে শ্রী শ্রী রামকৃষ্ণদেবের 2 দিনব্যাপী জন্মোৎসব পালিত হয়েছে। শহরের মদনমোহন জিওর আখড়াবাড়িতে এই উৎসবের আয়োজন করা হয়। সাতক্ষীরায় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন নবাগত পুলিশ সুপার আবু সালে মোহাম্মদ আশরাফুল আলম। আমরা কমিটেড যে মাদক সংক্রান্ত অপরাধের বিরুদ্ধে আমাদের দৃঢ় অবস্থান এটা অব্যাহত থাকছে। বরিশালে আঞ্চলিক পর্যায়ে নতুন করে স্পোর্টস উদ্বোধন করেন প্রধানমন্ত্রীর স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারী ডক্টর SM জিয়াউদ্দিন হায়দার। ভবিষ্যতে যারা কম্পিটিটিভ একটা লাইফ তারা লিড করতে পারে। নাদিরা সুলতানা, RTV।